নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমার আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার। তো পোস্টমাস্টার গল্পটি গত বছর সিবিএসই বোর্ডের 10ম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। এই বছরও এই গল্পটি তোমাদের সিলেবাসে রয়েছে। তো তোমরা জানো যে আমি প্রত্যেকটা বিষয়কে পরীক্ষার উপযোগী করে অত্যন্ত সহজ সরলভাবে বিশ্লেষণ করে দিয়ে থাকি। তো আজকেও তার অন্যথা হবে না। ততক্ষণ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে শেয়ার করো এবং কমেন্ট সেকশনে তোমাদের কেমন লাগলো সেই বিষয়ে জানাবে। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার। দেখো, পোস্টমাস্টার গল্প, সম্পূর্ণ গল্পটি লাইন ধরে ধরে হচ্ছে কি এখানে আলোচনা করা সম্ভব নয়। স্বাভাবিকভাবে হচ্ছে কি যে পরীক্ষা প্রস্তুতির জন্য ঠিক পোস্টমাস্টার গল্পটিকে কতটা সহজভাবে এবং সরলভাবে তার তথ্য, কারণ তোমাদের যে এই সাপ্লিমেন্টারি থেকে দুই টাইপে কোশ্চেন হবে, একটা এমসিকিউ, একটা হচ্ছে তার ডেসক্রিপটিভ পার্ট। তো আমি এখানে হচ্ছে কি এমসিকিউ এর জন্য পুরো সহজভাবে বিষয়টিকে লাইন টু লাইন তথ্য সহকারে উপস্থাপন করব। আর তার পাশাপাশি পোস্টমাস্টার গল্পের যে মূল সূত্র বা প্রেক্ষাপট সেই বিষয়ে কিছু কথা তোমাদের কাছে বলব। তাহলে দেখো, পোস্টমাস্টার গল্পটি রবীন্দ্রনাথের যত ছোট গল্প রয়েছে তার মধ্যে একটি বিখ্যাত ছোট গল্প। দেখো যে এখানে একটি বিশেষ আলোচনার বা তথ্যপূর্ণ একটি আলোচনা আমি তুলে রাখছি। হিতবাদী পত্রিকায় 1298 বঙ্গাব্দে এই পোস্টমাস্টার গল্পটি প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ ছোট গল্পগুলির মধ্যে পোস্টমাস্টার একটি গুরুত্বপূর্ণ নাম। শহর থেকে গ্রামে আসা এক পোস্টমাস্টার তার পরিচারিকা বালিকা রতনকে নিয়ে এই কাহিনী আবর্তিত হয়েছে। ছোট গল্পের সব অনিবার্য লক্ষণ এতে আছে এবং হচ্ছে কি যে পরিমিতিবোধ, অনিবার্য গতি, ঘটনা, চরিত্রের স্বল্পতা, এই সমস্ত বিষয় মানে ছোট গল্পের যা লক্ষণ, বিন্দুতে সিন্ধুর আস্বাদন, সেটা সমস্তটাই হচ্ছে কি পোস্টমাস্টার গল্পের মধ্যে রয়েছে। শুধুমাত্র হচ্ছে কি এই গল্পটি বিখ্যাত হয়ে আছে এক গভীর অন্তর্নিহিত দার্শনিকতার জন্য। গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক দার্শনিক তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছেন, তা হচ্ছে কি যা হলো চিরকালীন। অর্থাৎ কি আমাদের সব কিছুকেই একটা সময় ছেড়ে চলে যেতে হয়। তো এখানেও আমরা গল্পের শেষে দেখব যে পোস্টমাস্টার তার হচ্ছে কি তার এই উলাপুর গ্রামের চাকরি ছেড়ে দিয়ে হচ্ছে কি চাকরিতে জবাব দিয়েই কলকাতায় চলে গেছে এবং হচ্ছে কি যে রতন তাকে বলেছিল যে তাকে নিয়ে যাবে কি না, তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু আর তাকে নিয়ে যাননি। তিনি হাসতে হাসতে বলেছিলেন সে কি করে হবে। দেখো, পোস্টমাস্টার গল্পটি এই রচনার প্রেক্ষাপট রবীন্দ্রনাথ পেয়েছিলেন কোথা থেকে। পোস্টমাস্টার গল্পটির প্রেক্ষাপট এই অংশটা তোমরা হচ্ছে ভালো করে দেখো। পোস্টমাস্টার গল্পটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন শহর থেকে উলাপুর গ্রামে আসা এক পোস্টমাস্টারকে অবলম্বন করে। রবীন্দ্রনাথের বিখ্যাত ছিন্নপত্র, সেই ছিন্নপত্রের 59 সংখ্যক চিঠিতে তিনি দ্বিধাহীনভাবে স্বীকার করেছেন 29শে জুন 1892 একটি চিঠিতে তিনি লিখেছিলেন, যখন আমাদের এই কুঠিবাড়ির একতলাতেই পোস্ট অফিস ছিল, আমি একে প্রতিদিন দেখতুম, তখনই আমি একদিন দুপুরবেলা এই দোতলায় বসে এই পোস্টমাস্টারের গল্পটি লিখেছিলাম। তার মানে কি যে রবীন্দ্রনাথ সেই, আমরা জানি যে জমিদারির সূত্রে শিলাইদহ সাজাদপুর প্রতিসর গ্রামে থাকতেন, তো সেইখানেই তার হচ্ছে কি এই ছোট গল্পের বীজ। গল্পটি পড়ে অবশ্য আমরা বুঝি যে বাস্তবের পোস্টমাস্টারটি কেবল আসলে কি একটি উপলক্ষ, কারণ চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে সেই দুজনের মধ্যে কি কোনো মিল নেই। রতন বা পোস্টমাস্টার দুজনের মধ্যে বয়সের একটা বিশাল ব্যবধান রয়েছে। তো এই যে হচ্ছে কি যে গল্পের মূল বিষয়টা সম্পূর্ণভাবে হচ্ছে কি তোমরা পোস্টমাস্টার গল্পটি তোমাদের কাছে টেক্সট রয়েছে, সম্পূর্ণভাবে হচ্ছে কি তোমরা টেক্সটটাকে ভালো করে পড়বে, তাহলেও বিষয়টি সম্পর্কে তোমাদের পুঙ্খানুপুঙ্খ ধারণা হবে। আমি মূলত এই গল্পটির যে প্রেক্ষাপট বা গল্পের যে প্রেক্ষাপট
এবং হচ্ছে গল্পটি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ গল্পগুলির মধ্যে কেন অন্যতম, সেই বিষয়গুলিকেই আমি এখানে বলছি। এবার দেখো যে গল্পটি আসলে কি, গল্পটি আসলে একটা দুই অসম বয়সী দুজন মানুষ, এক পোস্টমাস্টার এবং হচ্ছে রতন, যার বয়স আমরা গল্পের মধ্যে পাবো, যার বয়স মাত্র হচ্ছে কত, 12-13 বছর। আর সেই পোস্টমাস্টার দুজনের মধ্যে হচ্ছে কি, দুজনের মধ্যে একটা আন্তরিকতা, একটা হৃদ্যতা তৈরি হয়েছে। কিন্তু যে সময় হচ্ছে কি অনাথা বালিকা রতন, সেই অনাথা বালিকা রতন যখন তাকে সেই পোস্টমাস্টার চাকরিতে জবাব দিয়ে চলে যাবেন, তো সেই সময় কিন্তু তার সঙ্গী আর হতে পারেননি। অর্থাৎ যে এক অসম ভালোবাসা বা এক অসম হচ্ছে কি স্নেহ চিরকাল হচ্ছে কি এই অপূর্ণতা পৃথিবীতে রয়ে গেছে। তো যাই হোক, পুরো গল্পটা তোমরা পড়ো এবং পড়লেই হচ্ছে কি গল্পের বিষয়বস্তু তোমরা বুঝে যাবে। তো আমি এবার চলে যাচ্ছি যে আমার যে মূল উদ্দেশ্য, পরীক্ষা প্রস্তুতির জন্য গল্পটিকে কিভাবে তৈরি করতে হবে বা গল্পটি তোমরা কিভাবে পড়বে সেই বিষয়ে। দেখো স্ক্রিনে যে তথ্যের ভাণ্ডার নিয়ে আমি হাজির হয়েছি। পোস্টমাস্টার গল্পের আলোচনা হিতবাদী পত্রিকায় 1298 বঙ্গাব্দে এই গল্পটি প্রকাশ পায়। ঠিক আছে, তো পোস্টমাস্টার গল্পের পোস্টমাস্টার হচ্ছে কি, পোস্টমাস্টার গল্পের পোস্টমাস্টার ছিলেন কলকাতার ছেলে। ঠিক আছে, আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে, লেখক বলেছেন। তারপর পোস্টমাস্টার গল্পে তার প্রথম কাজের সূচনা কোথায় হয়েছিল, উলাপুর গ্রামে। এবার উলাপুর গ্রাম সম্পর্কে লেখক কি বলেছেন, উলাপুর গ্রামটি একটি সামান্য গ্রাম। এরপর পোস্ট অফিসের কাছে কি রয়েছে, একটি নীলকুঠি রয়েছে। এরপর নীলকুঠির সাহেব অনেক জোগাড় করে এই পোস্ট অফিস স্থাপন করেছেন। তার মানে নীলকুঠির সাহেব এই পোস্ট অফিস তৈরি করেছিলেন। উলাপুর গ্রামে আসা পোস্টমাস্টারের অবস্থাকে লেখক তুলনা করেছেন জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয় ঠিক তেমন। এরপর পোস্ট অফিসটি ছিল অন্ধকার আটচালা ঘরের মধ্যে। পোস্ট অফিসের কাছেই একটি পানা পুকুর ছিল, তার চারধারে ছিল জঙ্গল। ঠিক আছে, এরপর নীলকুঠির গোমস্তা বা অন্য সকল কর্মচারীরা রয়েছে, তাদের কেউই ভদ্রলোকের সঙ্গে মিশবার উপযুক্ত নয়। এটা রবীন্দ্রনাথ সেই কি সে পোস্টমাস্টার গল্পের মধ্যে যে গোমস্তারা রয়েছে তাদের কুঠির গোমস্তাদের সম্পর্কে লিখেছেন। পোস্টমাস্টার মিশুকে স্বভাবের ছিলেন না, তাই হচ্ছে কি তাই তিনি সেখানকার মানুষের সঙ্গে মিশতে পারেননি। পোস্টমাস্টারের হাতে বিশেষ কাজ না থাকায় তিনি দুটো একটা কবিতা লেখার চেষ্টা করতেন, কারণ কি সেখানে তার বিশেষ কোনো কাজও ছিল না। তার লেখা কবিতার মধ্যে যে ভাব ফুটিয়ে তুলেছিলেন তা আসলে কি, তরুপল্লব মানে গাছের পাতার কম্পন এবং আকাশের মেঘ দেখে তার জীবন খুব সুখে কেটে যাচ্ছে। অর্থাৎ যে কি পোস্টমাস্টারের মনের যা অবস্থা ছিল তার সম্পূর্ণ বিপরীত ভাবনাকে তিনি কবিতায় ফুটিয়ে তুলেছিলেন। তার মানে পোস্টমাস্টার কিন্তু কবিতার মধ্যে যথাযথ ভাব ফুটিয়ে তুলতে পারেননি। ঠিক আছে, দেখো এখন যেহেতু হচ্ছে কি অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন হয়, তার জন্য কিন্তু তোমাদের এরকম তথ্য ধরে ধরে হচ্ছে পড়তে হবে। কারণ তথ্য ধরে ধরে এইভাবে পড়লেই হচ্ছে কি অ্যাসারশন রিজন ধর্মী যে এমসিকিউগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা একেবারে সঠিক করতে পারবে। এরপর কি রয়েছে গল্পে, গল্পে কি রয়েছে, আরব্য উপন্যাসের দৈত্যের কথা রয়েছে। ঠিক আছে, গল্পে আরব্য উপন্যাসের দৈত্যের কথা রয়েছে। এরপর আরব্য উপন্যাসের দৈত্য এসে কি করবে, আরব্য উপন্যাসের দৈত্য এসে যদি কি করে দেয়, যদি হচ্ছে সেই যে উলাপুর গ্রামের গাছপালা কেটে দিয়ে পুরো রাস্তা বানিয়ে দেয়, তাহলে কি সারি সারি হচ্ছে কি সেই অট্টালিকা তৈরি করে আকাশের মেঘকে পুরো ঢেকে দেয়, তাহলে কিন্তু হচ্ছে কি পোস্টমাস্টারের পক্ষে সেখানে থাকতে কোনো অসুবিধে হবে না। অর্থাৎ মানে কি তার সেই গ্রামীণ পরিবেশের মধ্যে আর ভালো লাগছিল না, সেটাই বলেছে। তারপর পোস্টমাস্টার নিজে রান্না করে খেতেন। কেন খেতেন, কারণ হচ্ছে কি পোস্টমাস্টারের বেতন ছিল অতি সামান্য। এই অংশগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ অ্যাসারশন রিজন ধর্মী প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের হচ্ছে কি যুক্তিপূর্ণ প্রশ্ন দিয়ে দেয়। রতনের বয়স কত ছিল, রতনের বয়স ছিল 12-13 বছর।
আর তার হচ্ছে কি তার বিয়েরও তেমন সম্ভাবনা ছিল না। কারণ হচ্ছে সেই সময় মোটামুটি করে হচ্ছে কি বাল্যবিবাহ প্রচলিত ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে হচ্ছে কি একেবারে 11 বছর এরকম বয়সে হচ্ছে মেয়েদের বিয়ে হয়ে যেত। তো এই রতনের হচ্ছে কি যেহেতু সে অনাথা বালিকা ছিল, তার মধ্যে হচ্ছে কি 12-13 বছর হয়ে গেছে, তাই তার বিয়ের সম্ভাবনাও সেই সময় ছিল না। এরপর গল্পে সন্ধ্যার সময় গোয়াল ঘর থেকে ধোঁয়া ওঠার কথা রয়েছে। ঠিক আছে, গল্পে সন্ধ্যার সময় গোয়াল ঘর থেকে ধোঁয়া ওঠার কথা রয়েছে। এরপর সন্ধ্যার সময় দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চস্বরে গান করতো। এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, কারা গান করতো? নেশাখোর বাউলের দল। এরপর কি রয়েছে দেখো, পোস্টমাস্টার রতনকে ডাকতেন কোন সময় ডাকতেন? পোস্টমাস্টার রতনকে ডাকতেন ঠিক সন্ধ্যাবেলা। পোস্টমাস্টার রতনকে ডাকতেন ঠিক কখন? ঠিক সন্ধ্যাবেলায়। এরপর রতন নিজের মায়ের চেয়ে বাপকে বেশি মনে রেখেছিল, বা রতনের হচ্ছে কি মায়ের চেয়ে বাপের কথা বেশি মনে পড়তো। রতনের একটি ছোট ভাই ছিল। একদিন সেই বর্ষার সময় ডোবার ধারে সে হচ্ছে কি দুজনে মিলে একটি গাছের ভাঙা ডালকে ছিপ মনে করে মিছামিছি মাছ ধরা খেলা খেলেছিল। দেখো, তথ্যপূর্ণ প্রশ্ন হলে কিন্তু এই অংশগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এরপর পোস্টমাস্টারের সাধারণ খাবারের মধ্যে কি ছিল? পোস্টমাস্টার বেশিরভাগ সময় কি খেতেন? তাকে হচ্ছে সকালের বাসি ব্যঞ্জন আর হচ্ছে রতনের হাতে তৈরি করা খানকয়েক রুটি, ব্যাস। তারপর পোস্টমাস্টারের বাড়িতে কারা কারা ছিল? পোস্টমাস্টারের বাড়িতে ছিল তার কারা কারা? যে তার ছোট ভাই, মা আর হচ্ছে দিদি। ঠিক আছে, পোস্টমাস্টারের বাড়িতে কারা কারা ছিল? ছোট ভাই, মা আর দিদি। তারপর পোস্টমাস্টার চাকরিতে পদ ছিল কি? সে ছিল একজন সাব পোস্টমাস্টার। পোস্টমাস্টারের চাকরিতে পদ ছিল কি? সে ছিল একজন সাব পোস্টমাস্টার। এরপর গল্পে দুপুরবেলায় পেয়ারা তলায় বসে রতন কি করেছিল? কাঁচা পেয়ারা খাচ্ছিল। এরপর যে কি পোস্টমাস্টার রতনকে কি করেছিলেন? নিয়ে পড়াতে বসতেন কোন সময়? দুপুরবেলায়। এরপর যে কি গল্পের রতন খুব অল্প সময়ের মধ্যেই কি করেছিল? যুক্ত অক্ষর উত্তীর্ণ হয়ে গিয়েছিল। এরপর কি রয়েছে? গল্পে শ্রাবণ মাসের কথা রয়েছে। গল্পে শ্রাবণ মাসের কথা রয়েছে। তারপরে চলে যাও, পোস্টমাস্টার গল্পে রতন যখন পোস্টমাস্টারের জ্বর হয়েছিল তখন রতন কিভাবে সেবা করেছিল? বৈদ্য ডেকে যথাসময়ে বটিকা খাইয়ে সারা রাত পোস্টমাস্টারের মাথার পাশে জেগে নিজে হাতে রান্না করে তার উপযুক্ত সেবা যত্ন করেছিল। আর সেই সেবা যত্নের দরুনই সে তখন হচ্ছে কি আর বালিকা রতন থাকলো না, সে যেন যে কি জননীর পদ অধিকার করে নিয়েছিল। তারপর পোস্টমাস্টার বদলির জন্য যে কারণ দেখিয়েছিলেন, কি কারণ দেখিয়েছিলেন? স্থানীয় অস্বাস্থ্যকর পরিবেশের কথা দেখিয়েছিলেন। তারপর পোস্টমাস্টারের দরখাস্ত মঞ্জুর না হওয়ায় তিনি চাকরিতে জবাব দিয়েই কলকাতায় ফিরে যাচ্ছিলেন। রতনকে পোস্টমাস্টার তার কলকাতার বাড়িতে নিয়ে যেতে চায়নি। বাড়িতে নিয়ে যাওয়ার কথা যখন রতন বলেছিল, তখন তিনি হাসতে হাসতে বলেছিলেন কি, সে কি করে হবে। তারপর কলকাতার অভ্যাস অনুসারে পোস্টমাস্টার কি করতেন? কলকাতার অভ্যাস অনুসারে পোস্টমাস্টার তোলা জলে স্নান করতেন। আর সেই জন্য হচ্ছে কি পোস্টমাস্টারের জন্য রতন নদী থেকে রাতে জল তুলে এনে রেখে দিত। তারপর স্নানের পর পোস্টমাস্টার রতনকে ডেকে কি বলেছিলেন? তার পরিবর্তে যে পোস্টমাস্টার এখানে আসবেন তাকে তিনি রতনের কথা বলে দেবেন এবং সেই ব্যক্তি কি করবে? রতনকে তার মতোই যত্ন করবে। কিন্তু এই কথায় রতনের কখনোই খুশি হতে পারেনি। আসলে কি নারীর ব্যাকুল হৃদয়ের কথা কেউ কখনোই বুঝতে পারে না। তো এখানেও সেই রতনের হচ্ছে কি হৃদয়ের অপূর্ণতার প্রকাশ ঘটেছে। এরপর পোস্টমাস্টারের হাতে ছিল কি? পোস্টমাস্টারের হাতে ছিল একটি কার্পেটের ব্যাগ, এটা তোমরা মনে রাখবে। তারপর হচ্ছে পোস্টমাস্টারের প্যাট্রার রং কি ছিল?
রং ছিল নীল ও শ্বেতরেখা চিত্রিত, মানে নীল সাদা রঙের ছিল। তারপর পোস্টমাস্টারের চলে যাওয়ার পরে রতন সেই পোস্ট অফিসের চারদিকে কেবলই হচ্ছে কি অশ্রু জলে ঘুরে বেড়াতো, কেবলই হচ্ছে কি অশ্রু জলে ঘুরে বেড়াতো। এই জায়গাগুলি হচ্ছে কি এই পোস্টমাস্টার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং হচ্ছে কি অ্যাসারশন রিজন ধর্মী, ঠিক আছে, অর্থাৎ মন্তব্য কারণ এই ধর্মী যে প্রশ্নগুলো হয়, এটা সত্য এটা মিথ্যা, এই ধরনের যে প্রশ্নগুলো হয়, এর জন্য কিন্তু তোমাদের এভাবেই তথ্যপূর্ণভাবে এবং যুক্তিকে সঙ্গে রেখে হচ্ছে পড়তে হবে। তাই আমি পুরো বিষয়টিকে এরকম সহজভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ভিডিওটিকে খুব ভালো করে দেখো, পুরো ভিডিওটিকে সময় ধরে দেখো, তাহলে পোস্টমাস্টার গল্পের পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে যে কোনো প্রশ্ন এলে তা একেবারে হচ্ছে কি সহজ ভাষায় একেবারে সুন্দর বাক্যে তোমরা কিন্তু লিখতে পারবে। ততক্ষণ তোমরা ভিডিওটি ভালো করে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।